হুম একটু কল্পনা করা যাক। ধরুন একটা দারুণ শান্ত সকাল, দূরে আবছাভাবে মাউন্ট ফুজি দেখা যাচ্ছে, রাস্তার এক পাশ দিয়ে ট্র্যাম চলছে তার নিজস্ব ছন্দে। হুম, বেশ সুন্দর একটা দৃশ্য। হ্যাঁ, লোকজন যে যার কাজে যাচ্ছে, বাচ্চারা রাস্তায় খেলছে, মানে সবকিছু এত স্বাভাবিক, এত সুন্দর। আর ঠিক সেই মুহূর্তেই সব বদলে গেল। একদম একদল মিলিটারি এসে সাধারণ মানুষের কোল থেকে, তাদের ঘর থেকে প্রিয় পোষা কুকুর বা বিড়ালগুলোকে আক্ষরিক অর্থে ছিনিয়ে নিয়ে ট্রাকে তুলছে। বাপরে! হ্যাঁ, মানুষের কান্নাকাটি, আকুতি কোনো কিছুই তারা শুনছে না। আজকে আমরা আমাদের এই ডিপ ডাইভে যে সোর্সগুলো নিয়ে ঘাটাঘাটি করব, তার কেন্দ্রবিন্দুতে রয়েছে ঠিক এই দৃশ্যটি। সোর্সটির নাম দ্য সাইলেন্ট হাউল, হিরোশিমাস ফাইনাল মর্নিং। আচ্ছা। এই সোর্সের মূল লক্ষ্য হল হিরোশিমার সেই ভয়াবহ দিনটির ঘটনা প্রবাহকে মানুষের বদলে সম্পূর্ণ ভিন্ন এক দৃষ্টিকোণ, মানে ওই নিরীহ প্রাণীদের চোখ দিয়ে বিশ্লেষণ করা। এটা কিন্তু দারুণ একটা অ্যাঙ্গেল। তাই না? আমরা এখানে কোনো রাজনৈতিক পক্ষ নেব না, বরং আমাদের কাছে থাকা তথ্যের ভিত্তিতে সেই ঐতিহাসিক এবং মর্মান্তিক সকালটির একটা নিরেট চিত্র তুলে ধরব। কিভাবে একটা সাধারণ সকাল মুহূর্তের মধ্যে এক চূড়ান্ত ট্র্যাজেডিতে পরিণত হলো, সেটাই আমরা আজ বোঝার চেষ্টা করব। হুম, এই সোর্স ম্যাটেরিয়ালটি কিন্তু আমাদের বাধ্য করছে লেন্সটাকে এমন একটা দিকে ঘোরাতে যা আমরা সাধারণত এড়িয়ে যাই। মানে আমরা যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ বা হিরোশিমার কথা ভাবি, হ্যাঁ, তখন তো মাথায় আসে শুধু পারমাণবিক বোমা বা ভূ রাজনীতি। ঠিক, বিভিন্ন দেশের নেতাদের সিদ্ধান্ত বা নিহিতের পরিসংখ্যান। কিন্তু এই প্রাণীগুলো, এরা তো জানত না রাজনীতি কি, এরা বুঝত না যুদ্ধ কেন হয়। একদমই তাই। এই নিরীহ প্রাণীদের দৃষ্টিভঙ্গি থেকে এই ঘটনাটিকে দেখার অর্থ হল যুদ্ধের একেবারে খাঁটি, মানে একটা ফিল্টারবিহীন রূপকে অনুধাবন করা। এখানে কোনো মতাদর্শ নেই, আছে কেবল বেঁচে থাকার এক আদিম প্রবৃত্তি। এই বিষয়টাতেই আমি প্রথমে একটু জোর দিতে চাই। মিলিটারিরা হঠাৎ করে শহরে ঢুকে বাড়ি বাড়ি গিয়ে পোষা প্রাণীদের খাঁচায় বন্দি করে একটা বড় ফ্যাক্টরিতে নিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিটা আমার কাছে অনেকটা এমন মনে হচ্ছে হুম। যেন একটা খুব সুন্দর গোছানো ক্যানভাসকে কেউ ঠান্ডা মাথায় ব্লেড দিয়ে কেটে টুকরো টুকরো করে দিচ্ছে। হ্যাঁ, একটা ভয়ঙ্কর তুলনা। কিন্তু আমার প্রশ্ন হল, কেন যুদ্ধের ডামাডোলে মিলিটারিরা কেন হঠাৎ এই নিরীহ পোষ্যদের টার্গেট করল? আমার তো মনে হয় এটা স্রেফ এক ধরনের মনস্তাত্ত্বিক আধিপত্য বিস্তারের চেষ্টা। আচ্ছা। মানে সাধারণ মানুষকে এটা বুঝিয়ে দেওয়া যে রাষ্ট্রের ওপর তোমাদের কোনো ব্যক্তিগত অধিকার নেই। এই প্রাণীরা তো রাষ্ট্রের কোনো সরাসরি ক্ষতি করছিল না, তাই না? উম, আপনার এই মনস্তাত্ত্বিক আধিপত্যের তত্ত্বটি একেবারে উড়িয়ে দেওয়ার মতো নয়। তবে সোর্সের প্রেক্ষাপট বিশ্লেষণ করলে দেখা যায় এর পেছনে একটা অত্যন্ত ঠান্ডা মাথার এবং নির্মম গাণিতিক হিসাব কাজ করছিল। গাণিতিক হিসাব মানে? হ্যাঁ, যখন কোনো দেশ সর্বাত্মক যুদ্ধের প্রস্তুতি নেয় বা যুদ্ধের চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়, তখন অর্থনীতি এবং সম্পদের চরম অভাব দেখা দেয়। রাষ্ট্রের চোখে তখন প্রতিটা পোষা প্রাণী হয়ে ওঠে একটা বাড়তি মুখ। ও আচ্ছা, মানে ওদের খাওয়াতে হবে বলে? ঠিক তাই, ওদের খাওয়াতে গিয়ে মানুষের জন্য বরাদ্দ রেশন কমে যেতে পারে। তাছাড়া যুদ্ধের এই চরম পর্যায়ে মিলিটারিদের শীতকালীন পোশাক বা ইউনিফর্মের জন্য পশুর চামড়া বা লোমের প্রয়োজন মেটাতেও এদের ব্যবহার করা হতো। বাপরে, এটা তো ভাবলেই শিউরে উঠতে হয়। একদম। অর্থাৎ বিষয়টিকে কেবল নিষ্ঠুরতা হিসেবে দেখলে আমরা পুরো চিত্রটা পাব না। এটি ছিল যুদ্ধের এমন এক লজিস্টিক্যাল বাস্তবতা যেখানে রাষ্ট্রযন্ত্র একটি জীবিত, শ্বাস নেওয়া প্রাণীকেও কেবল একটা কাঁচামাল বা একটা রিসোর্স হিসেবে দেখতে শুরু করে। দাঁড়ান, তার মানে বিষয়টা এমন যে একটা পুরো সিস্টেম বা অ্যালগরিদম কেবল নিজের ডেটাবেসকে অপটিমাইজ করার জন্য কাজ করছে, হ্যাঁ, অনেকটা সেরকমই। আর ভুলে যাচ্ছে যে সেই ডেটাগুলো আসলে কারো পরিবারের অংশ। এটা তো আরো বেশি ভয়ঙ্কর, কারণ এখানে কোনো আবেগ নেই, কেবল একটা যান্ত্রিক প্রয়োজনীয়তা কাজ করছে। একদমই তাই। তো এই চরম যান্ত্রিকতার কারণেই হয়তো শহরের কিছু মানুষ মরিয়া হয়ে ওঠে। সোর্সে আমরা দেখতে পাই এই নির্মমতার মাঝেই এক বয়স্ক ব্যক্তি একটি অভাবনীয় কাজ করেন। হ্যাঁ, ওই দৃশ্যটা। মিলিটারিদের হাত থেকে বাঁচাতে তিনি তার ছোট্ট সাদা কুকুরটিকে ঘরের পেছনের দরজা দিয়ে লুকিয়ে ছেড়ে দেন। কুকুরটি পালিয়ে যায়।
অন্যদিকে শহরের আর এক প্রান্তে একটি কালো বিড়ালও মানুষের বাড়ি থেকে মাছ চুরি করে পালিয়ে বেড়াচ্ছে। হুম। রাতের অন্ধকারে রাস্তায় এই কালো বিড়াল এবং সাদা কুকুরটির দেখা হয়। শুরুতে তাদের মধ্যে সংঘাত হলেও পরে তারা এক অদ্ভুত বন্ধুত্বের বাঁধনে জড়িয়ে পড়ে। এই দৃশ্যটি সোর্সের অন্যতম শক্তিশালী একটি অংশ। বয়স্ক মানুষটির কুকুরটিকে ছেড়ে দেওয়াটা খেয়াল করুন। তিনি জানেন যে মিলিটারির আদেশ অমান্য করা মানেই রাষ্ট্রদ্রোহিতা। হ্যাঁ, বিশাল ঝুঁকি তো। একদম। তবু তিনি সেই ঝুঁকি নিচ্ছেন। এটি এক অর্থে রাষ্ট্রযন্ত্রের চাপিয়ে দেওয়া যান্ত্রিকতার বিরুদ্ধে মানুষের সহানুভূতির এক নীরব বিদ্রোহ। তিনি নিজের প্রিয় জিনিসটাকে বাঁচানোর জন্য তাকে স্বাধীন করে দিচ্ছেন। আর ওই বিড়ালটা? আর অন্যদিকে কালো বিড়ালটির মাছ চুরি করাটা হল প্রাণীদের স্বাধীনভাবে বেঁচে থাকার সেই আদিম প্রবৃত্তি। আচ্ছা, কিন্তু এখানে আমার একটা খটকা লাগছে। আমরা তো জানি কুকুর এবং বিড়াল চিরকালের শত্রু। রাতের রাস্তায় যখন তাদের দেখা হলো, তারা কেন একে অপরকে আক্রমণ করার বদলে বন্ধু হয়ে গেল? এটা একটা দারুণ প্রশ্ন। এই বন্ধুত্ব কি কেবলই খাবার খোঁজার তাগিদে তৈরি হওয়া একটা কৌশলগত জোট, নাকি নিজেদের পরিচিত পৃথিবীটা, তাদের চেনা গন্ধ, চেনা মানুষ সবকিছু হঠাৎ বদলে যাওয়ার পর এক ধরনের টিকে থাকার সহজাত প্রবৃত্তি থেকে তারা একজোট হয়েছিল? আমার তো মনে হয় ক্ষুধার চেয়েও বড় কারণ ছিল পারিপার্শ্বিক ভয়। আপনার এই পর্যবেক্ষণের সাথে আমি পুরোপুরি একমত। এটি কেবল খাবারের জন্য গড়ে ওঠা কোনো জোট ছিল না। একটু তলিয়ে দেখলে বোঝা যায় তাদের চারপাশে মানুষের তৈরি যে চেনা পৃথিবীটা ছিল সেটা সম্পূর্ণ ভেঙে পড়েছিল। মানে যে সামাজিক কাঠামোতে তারা এতদিন অভ্যস্ত ছিল আর কি। হ্যাঁ, শহরের বাতাসে একটা চাপা আতঙ্ক, মিলিটারিদের বুটের শব্দ, পরিচিত মানুষের অনুপস্থিতি, সবকিছু মিলিয়ে তাদের পারিপার্শ্বিক পরিবেশ হয়ে উঠেছিল চরম অপরিচিত এবং বিপজ্জনক। ভয়ঙ্কর একটা পরিস্থিতি। যখন পরিচিত ইকোসিস্টেম ভেঙে পড়ে তখন প্রাণীরা তাদের পুরনো শত্রুতা ভুলে যায়। তাদের এই বন্ধুত্ব হল চরম অনিশ্চয়তার মাঝে একে অপরের ওপর মনস্তাত্ত্বিক নির্ভরতা খোঁজার এক অসাধারণ দৃষ্টান্ত। বুঝতে পারছি। রাষ্ট্র যখন সবকিছুকে শৃঙ্খলে বাঁধতে চাইছে তখন এই দুটি প্রাণী তাদের প্রাকৃতিক প্রবৃত্তি এবং নতুন বন্ধুত্বের মাধ্যমে সেই শৃঙ্খলকে এক প্রকার অস্বীকার করছে। এই বিষয়টা সত্যিই অদ্ভুত। একদিকে মানুষ, যারা নিজেদের সবচেয়ে বুদ্ধিমান প্রাণী বলে দাবি করে, তারা একে অপরকে ধ্বংস করার জন্য একটা বিশাল মেকানিজম তৈরি করেছে। একদম তাই। আর অন্যদিকে প্রকৃতি তার নিজস্ব নিয়মে দুই চিরশত্রুর মধ্যে এক অদ্ভুত ঐক্যের জন্ম দিচ্ছে। কিন্তু এই বন্ধুত্বের গল্পটা তো খুব বেশি দূর এগোতে পারে না, তাই না? না, দুর্ভাগ্যবশত না। ক্ষুধার তাড়নায় তাদের বাধ্য করে খাবারের সন্ধানে এমন এক জায়গায় যেতে, যেখানে তাদের জন্য অপেক্ষা করছিল এক ভয়ঙ্কর পরিণতি। খাবার খুঁজতে খুঁজতে কুকুর এবং বিড়ালটি সেই মিলিটারিদের ফ্যাক্টরি বা বন্দিশালায় প্রবেশ করে। ভেতরে গিয়ে তারা দেখতে পায় অন্যান্য সব প্রাণীদের খাঁচায় আটকে রাখা হয়েছে। তারা তাদের বন্ধুদের মুক্ত করার চেষ্টা করে, খাঁচার শক্ত তালা ভাঙতে আপ্রাণ কসরত করতে থাকে। আর ঠিক সেই সময়ই মাটির অনেক ওপরে আকাশে ঘটছে আরেক ঘটনা। হ্যাঁ, এবং এই দুটি ঘটনার সমান্তরাল অবস্থানই সোর্সটিকে এতটা হৃদয় বিদারক করে তোলে। নিচে যখন প্রাণীরা খাঁচার তালা খোলার চেষ্টা করছে, ঠিক তখন আকাশে উড়ে আসছে আমেরিকার বিখ্যাত যুদ্ধবিমান এনোলা গে। বাপরে! আর তার পেটের ভেতর রয়েছে লিটল বয় নামক সেই ভয়ঙ্কর পারমাণবিক বোমা। এই পুরো দৃশ্যটা আমার কাছে একটা মর্মান্তিক রেস অ্যাগেন্স্ট টাইমের মতো মনে হয়। একটা দৌড় প্রতিযোগিতা, যেখানে দৌড়বিদরা আপ্রাণ ছুটছে, কিন্তু তারা জানেই না যে ফিনিশ লাইনে আসলে কোনো পুরস্কার নেই। হ্যাঁ, বরং সেখানে একটা গভীর খাদ অপেক্ষা করছে। ঠিক নিচে মাটিতে প্রাণীরা যখন একে অপরকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছে, তালা ভাঙার জন্য নখ দিয়ে আছড়াচ্ছে, তখন ওপরে আকাশে মানুষ একে অপরকে চিরতরে মুছে দেওয়ার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে। একটা অদ্ভুত বৈপরীত্য, তাই না? তা তো বটেই। লিটল বয় তো কোনো সাধারণ বোমা ছিল না। এটি ছিল বিজ্ঞানের এক চরম উৎকর্ষের ফসল, একটা ইউরেনিয়াম ভিত্তিক অস্ত্র, যা একটা পুরো শহরকে মানচিত্র থেকে মুছে দেওয়ার ক্ষমতা রাখে। একদম। ঠিক এই জায়গাটিতেই সোর্সটি আমাদের মানব সভ্যতার একটি চরম বৈপরীত্যের সামনে দাঁড় করিয়ে দেয়। দুটি সম্পূর্ণ ভিন্ন স্তরের বাস্তবতা
একই অক্ষে এসে দাঁড়াচ্ছে। হুম। মাটিতে থাকা অসহায় প্রাণীদের মাইক্রোস্কোপিক বা ক্ষুদ্র প্রচেষ্টা, যেখানে তারা কেবল খাঁচার তালা ভাঙতে চাইছে, তাদের লক্ষ্য অতি সামান্য, শুধু বন্ধুদের মুক্তি দেওয়া। আর আকাশে থাকা ম্যাক্রোস্কোপিক বা বিশাল ধ্বংসাত্মক ক্ষমতা। হ্যাঁ, যার লক্ষ্য একটি আস্ত শহর ধ্বংস করা। বম্বার বিমানের ভেতরে বসে থাকা মানুষগুলো রেডার এবং টার্গেটিং ইকুইপমেন্টের ভেতর দিয়ে নিচের পৃথিবীটাকে দেখছে। তাদের কাছে নিচের শহরটা কেবল একটা জিওমেট্রিক শেপ বা জ্যামিতিক আকার। আচ্ছা, মানে দূর থেকে তো আর প্রাণের স্পন্দন দেখা যায় না। একদম। এই যান্ত্রিক দৃষ্টিতে নিচে আটকে থাকা প্রাণীদের খাঁচা ভাঙার সংগ্রামটা সম্পূর্ণ অদৃশ্য। যারা সবচেয়ে উন্নত প্রাণী হিসেবে নিজেদের দাবি করে, সেই মানুষরা আকাশে বসে ধ্বংসের বীজ বপন করছে। আর যাদের আমরা অবলা জীব বলি, তারা একে অপরকে বাঁচানোর জন্য নিজেদের ক্ষুদ্র সামর্থ্যটুকু দিয়ে লড়াই করছে। একদম ঠিক বলেছেন। এই বৈপরীত্যটা হজম করা আসলেই কঠিন। আর এই দুই স্তরের বাস্তবতা যখন এক বিন্দুতে এসে মেলে, তখন কি হয়? সোর্সের বর্ণনা অনুযায়ী ঠিক সেই মুহূর্তে যুদ্ধবিমান থেকে লিটল বয় পারমাণবিক বোমাটি হিরোশিমা শহরের ওপর ফেলে দেওয়া হয়। হুম। আমরা জানি, বোমাটি পড়ার পর মাটিতে আঘাত হানার আগে প্রায় ৪৩ সেকেন্ড সময় নিয়েছিল। সোর্সে বলা হচ্ছে, এই সময়টাতে এক মুহূর্তের জন্য পুরো শহর একেবারে স্তব্ধ হয়ে যায়। হ্যাঁ, একটা গভীর নীরবতা। এই নীরবতার ব্যাপারটা আমাকে খুব ভাবাচ্ছে। এই আকস্মিক স্তব্ধতা আসলে কিসের ইঙ্গিত ছিল? এটা কি শুধুই বোমার পতনের আগের নৈসর্গিক একটা মুহূর্ত, নাকি এর পেছনে অন্য কোনো মেকানিজম কাজ করছিল? হুম। খাঁচায় বন্দি থাকা প্রাণীদের এই চরম অসহায়ত্ব, তাদের বাঁচানোর আপ্রাণ চেষ্টা, সব কিছু কি এই একটা নীরবতার কাছেই আটকে গেল? এই স্তব্ধতা কোনো সাধারণ নীরবতা ছিল না। এটি ছিল ফিজিক্স বা পদার্থবিজ্ঞানের এক চরম নিয়তির পূর্বলক্ষণ। বোমাটি যখন ফেলা হলো, তখন হিরোশিমার ওই মুহূর্তটি যেন সময়ের ফ্রেমে আটকা পড়ে দিয়েছিল। আচ্ছা। বোমাটি নির্দিষ্ট উচ্চতায়, মানে বাতাসের চাপ মেপে বিস্ফোরিত হওয়ার জন্য প্রোগ্রাম করা ছিল। সেই ৪৩ সেকেন্ডে শহরের মানুষ বা ওই ফ্যাক্টরির ভেতরের প্রাণীরা জানতই না যে তাদের মাথার উপর দিয়ে মৃত্যু নেমে আসছে। উফ, ভাবতেই গা শিউরে ওঠে। এই নীরবতা ছিল চরম শূন্যতার এক পূর্বাভাস। ফ্যাক্টরির ভেতরে থাকা প্রাণীরা, যারা একটু আগেও বাঁচার জন্য, মুক্তির জন্য ছটফট করছিল, তারা হঠাৎ করেই এক অকল্পনীয় শক্তির মুখোমুখি হতে যাচ্ছিল। হ্যাঁ। এই প্রাণীদের খাঁচায় বন্দী থাকাটা আসলে পুরো হিরোশিমা শহরের সামগ্রিক নিয়তিরই এক মর্মান্তিক রূপক। শহরের মানুষগুলোও তো জানত না যে তারাও ভূরাজনীতির এক অদৃশ্য খাঁচায় বন্দী হয়ে আছে। একদম ঠিক বলেছেন। আর এর